নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল 2025-এর আগে হয়তো আমরা আইপিএল 2024-এর পর এমন কিছু শকিং রিলিজ দেখতে পারি যেগুলো দেখে হয়তো অনেক ফ্যানই চমকে যেতে পারে। তো বেশ কিছু বড় নামের প্লেয়ারদের তাদের ফ্র্যাঞ্চাইজিরা ছেড়ে দিতে পারে বা সেই প্লেয়ারও সেই ফ্র্যাঞ্চাইজি ছাড়তে পারে। এরকম ঘটনা কিন্তু আইপিএল 2024-এর পর হতে চলেছে, কারণ আইপিএল 2025-এর আগে মেগা অকশন আছে। কতজন প্লেয়ার রিটেন করা হবে সেই নিয়ে এখনো ফাইনাল ডিসকাশন হয়নি, বাট দেন এগেন মানে মেগা অকশন মানে নতুন করে আবার টিমটাকে ঢেলে সাজানো হবে, এরকম একটা ভাবনা চিন্তায় জায়গায় চলে যায়। এবং সেই জায়গাতে কোন কোন প্লেয়াররা রিলিজ হতে পারে সেই নিয়ে যদি আমরা আলোচনা করি, তবে সেই নিয়ে আলোচনা করার আগে যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করাটা একদমই ফ্রি। আমরা 1.5 লক্ষ সাবস্ক্রাইবারের কাছাকাছি পৌঁছে গিয়েছি, তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো। আর তার পাশাপাশি ভিডিওটাকেও লাইক এবং শেয়ার করতে ভুলো না। তো প্রথমেই যে নামটা নিয়ে কথা বলবো সেই নামটা হচ্ছে রোহিত শর্মা। তো মুম্বাইয়ের লেজেন্ড, মুম্বাইকে 5বার আইপিএল জেতানো ক্যাপ্টেন, যে মুম্বাইয়ের রাজা বলে পরিচিত, সেই রোহিত শর্মা কিন্তু মুম্বাই ছেড়ে অন্য কোনো দলে মুভ করতে পারে। মুম্বাই ইন্ডিয়ান্স টিম কিন্তু রোহিত শর্মাকে ছাড়তে পারে, বা রাদার রোহিত শর্মা নিজে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারে। তো কারণটা কি? কারণটা হচ্ছে এই বছরের আইপিএলে যেভাবে মুম্বাই ইন্ডিয়ান্স টিমে ক্যাপ্টেন্সি নিয়ে নাটক হয়েছে এবং যেভাবে রোহিতকে সরিয়ে হার্দিককে ক্যাপ্টেন করা হয়েছে, সেটা রোহিত শর্মা নিজে ভালোভাবে নেয়নি। কারণ প্রধানত হার্দিক পান্ডিয়াকে হয়তো এই মরশুমে অনেক হেট সহ্য করতে হয়েছে। ইভেন মুম্বাইয়ের ফ্যানেরাও তাকে নিজেদের হোম গ্রাউন্ডে বু করেছে, যার থেকে হয়তো খারাপ এক্সপিরিয়েন্স অ্যাজ এ অ্যাথলিট হয় না। তবে তার পাশাপাশি সব থেকে বড় এখানে কিন্তু ভিলেনটা মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট। তারা কিন্তু হার্দিককে ক্যাপ্টেন করেছে, রোহিতকে ক্যাপ্টেন থেকে সরিয়েছে। ঠিক আছে, রোহিতও অন্য একজন ক্যাপ্টেনকে সরিয়ে ক্যাপ্টেন হয়েছিল সেই সময়, কিন্তু ব্যাপার হচ্ছে যে মাঝখানে কোনো কমিউনিকেশন হয়নি। রোহিত শর্মা যে মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে 5টা আইপিএল ট্রফি দিয়েছে, সেরকম একটা বড় মানের ক্যাপ্টেনকে সরানোর আগে তাকে যে মিনিমাম রেসপেক্ট দেওয়া বা একটা কমিউনিকেশন করা যে আমরা ক্যাপ্টেন্সি চেঞ্জের পথে যাচ্ছি, সেই সমস্ত কোনো রকম কমিউনিকেশন হয়নি। এবং হঠাৎ করেই ব্যাপারটা এমনভাবে হয়েছে যেটা রোহিত শর্মাকে চমকে দিয়েছে। তো রুমোর্স তো ছিল, আমরা আমাদের চ্যানেলেও কভার করেছিলাম যে হার্দিক পান্ডিয়া যদি মুম্বাইতে ফেরে তার দাবি আছে ক্যাপ্টেন্সি। বাট রোহিত শর্মার অ্যাঙ্গেল থেকে ভাবো, সে ভাবছে আমি যে টিমটাকে 5টা আইপিএল ট্রফি দিয়েছি, সেই টিমটা আমার সঙ্গে কোনো রকম কথাবার্তা না বলে কি ক্যাপ্টেন চেঞ্জ করে দেবে? সে ভেবেছিল সেই ক্যাপ্টেন থাকছে। তো সেইখানে গিয়ে সমস্যাটা হয়, মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট কিন্তু রোহিতকে সেইভাবে কমিউনিকেট করেনি হার্দিককে ক্যাপ্টেন করার আগে, এবং সেই জায়গাতেই রোহিত শর্মা কিছুটা রেগেছিল সেখানে। এবং এই মরশুমে কিন্তু রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ার কথা ভেবেছিল, এবং সেখানে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে রোহিতের কথাবার্তা বেশ কিছু দূর এগিয়েছিল, যেখানে হয়তো দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টও সেই সময় ঋষভ পন্থকে একদম প্রথম থেকে অ্যাভেলেবেল পাবে কিনা সেই নিয়ে একটু সন্দিহান ছিল। এমনিতেও রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলিদের সঙ্গে রোহিতের সম্পর্ক ভালো, তো সেই জায়গাতে কিন্তু একটা মুভমেন্টের পসিবিলিটি তৈরি হয়েছিল। রোহিত ইন্টারেস্টেড ছিল, বাট মুম্বাই কিন্তু ছাড়তে যায়নি সেখানে রোহিতকে। তবে পরের বছর যেখানে গিয়ে মেগা অকশন আছে, সেখানে আই থিঙ্ক রোহিত নিজে রিলিজ চেয়ে নেবে। ইভেন মুম্বাইয়ের কাছেও যদি অপশন থাকে যে 3টে ভারতীয় প্লেয়ারকে রিটেন করার, আমার মনে হয় তারা রোহিতকে রিটেন করবে না। তারা হয়তো ফিউচারের দিকে দেখবে, যেভাবে হার্দিককে ক্যাপ্টেন করেছে, মেবি হার্দিক, বুমরা, সূর্যকুমার, তাদের 3টে রিটেনশন হতে পারে। তো সেখানে বড় সড়ো পসিবিলিটি আছে রোহিত শর্মা কিন্তু মেগা অকশনে আসতে পারে। এবার অবভিয়াসলি কোনো টিম চাইলেও ট্রেড করতে পারে, বাট মনে হয় না মুম্বাই সেটা করবে। মুম্বাই রাদার রোহিতকে মেগা অকশনে ছেড়ে দেবে, হয়তো ট্রেড তারা করতে চাইবে না। তো সেখানে রোহিত শর্মা কিন্তু সম্ভবত আইপিএল 2025 মেগা অকশনে আসতে চলেছে, এবং চান্স অনেকটাই হাই। দেন 2 নম্বর যে প্লেয়ারটার কথা বলবো সেই প্লেয়ারটা কেএল রাহুল। তো কেএল রাহুলের সঙ্গে রিসেন্টলি যেটা আমরা দেখেছি, সঞ্জীব গোয়েঙ্কা মাঠের মধ্যেই একটা হিটেড কনভারসেশন যেই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এবং তারপর থেকে রিপোর্টস এরকমও বেরোচ্ছে যে কেএল রাহুলের ওপর কিন্তু লখনৌ সুপার জায়ান্ট তারা কিন্তু কিছুটা ভরসা হারিয়েছে। এবং সেখানে কেএল রাহুলের থেকে যেরকম এক্সপেকটেশন তাদের ছিল, তাদের টিমের প্রথম রিটেনশন, টিমের ক্যাপ্টেন, সেটা খুব একটা ফুলফিল হয়নি। এবং সেখানে কিন্তু 2025 মেগা অকশনে গিয়ে তারা অন্যরকম ভাবনা চিন্তা করতে পারে। যদিও দেখো, কেএল রাহুলের আন্ডারে কিন্তু লখনৌ সুপার জায়ান্ট 2বার প্লে অফস খেলেছে, এই বছর এখনও সুযোগ আছে। বাট দেন এগেন হয়তো কেএল রাহুল, তার একটা স্বভাব আছে নিজে থেকেই স্লো হয়ে যাবার। মানে এই নিয়ে যখন পাঞ্জাবি ছিল তখনও কথা হয়েছিল যে কেএল রাহুল বলেছিল যে ম্যানেজমেন্ট থেকে আমার কাছে নির্দেশ আছে অ্যাঙ্কর রোল প্লে করার, যেখানে অনিল কুম্বলে বলেছিল কেএল রাহুলকে ফিয়ারলেস ক্রিকেট খেলতে বলা হয়েছে। মানে ম্যানেজমেন্ট থেকে নির্দেশ গেল যে তুমি একদম মেরে খেলো, কেএল মাঝে মধ্যে নিজে থেকেই নাকি স্লো হয়ে যায়, এরকম একটা কথাবার্তাও শোনা যায়। স্ট্রাইক রেটটাকে সে ওভার রেটেড মনে করে, সেটা তো ইন্টারভিউতে সে নিজেই বলেছে। তো সেই জায়গাতে কেএল রাহুলকে কিন্তু লখনৌ সুপার জায়ান্ট ছাড়তে পারে, সেই টাইপের কথাবার্তা চলছে। এবং কেএল রাহুলকেও আমরা 2025 মেগা অকশনে দেখতে পেতে পারি, পসিবিলিটি কিন্তু আছে। দেন 3 নম্বরে যে নামটা আসবে সেই নামটা হচ্ছে শিখর ধাওয়ান। শিখর ধাওয়ান পাঞ্জাবের ক্যাপ্টেন, বাট এই মরশুম প্রথম দিকের কিছু ম্যাচের পর শোনা যাচ্ছে যে শিখর ধাওয়ান নাকি ইনজিওর্ড হয়ে গিয়েছে।
তবে সত্যি কি তার ইনজুরি এখনো সারেনি, নাকি শিখর ধাওয়ানকে ছাড়াই পাঞ্জাব কিংস টিমটা মনে হচ্ছে তারা বেটার কম্বিনেশন খুঁজে পেয়েছে? তো শিখরের বয়স হয়েছে এবং নিজের প্রাইমটা শিখর একটু টপকে গিয়েছে, সেখানে শিখর হয়তো রান করে দেবে, বাট এই 2024 দাঁড়িয়ে যে টাইপের ম্যাচ হচ্ছে সেখানে যে ধরনের স্ট্রাইক রেটে খেলা সম্ভব সেই জিনিসটা এখনও শিখর সেইভাবে ডেলিভার করতে পারছে না। এবং সেখানে পাঞ্জাব কিংস ম্যানেজমেন্ট তারা হয়তো শিখর ধাওয়ানের সঙ্গে নেক্সট ইয়ার কন্টিনিউ করবে না, ক্যাপ্টেন অন্য কেউ হবে, অন্য কারোর দিকে পাঞ্জাব কিংস যাবে এবং সেই জায়গাতে মেবি রোহিত শর্মা সে যদি মেগা অকশনে আসে পাঞ্জাব কিংসের মতো টিমও তার জন্যও যেতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে শিখর ধাওয়ানকে কিন্তু রিলিজ করে দেবে পাঞ্জাব কিংস, এবং যদি শিখর ধাওয়ান রিটায়ারমেন্ট নিয়ে নেয় এই মরসুমের পর সেটা অন্য কথা, আদারওয়াইজ খেলতে চাইলে কিন্তু শিখরকেও আমরা মেগা অকশনে দেখতে পেতে চলেছি। দেন 4 নম্বর যে নামটা আছে সেই নামটা নিয়ে গ্যারেন্টি দিয়ে কিছু বলা সম্ভব না, মানে এই মুহূর্তে পসিবিলিটি আছে, তবে আম্বানি যদি পরবর্তীকালে কিছু ম্যাজিক করে দেয়, মানে টাকা তো প্রচুর আছে, সেটা সেক্ষেত্রে ব্যাপারটা পাল্টে যেতে পারে। সেটা হচ্ছে সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদবেরও কিন্তু মুম্বাই ছাড়ার একটা পসিবিলিটি আছে। ইভেন সূর্যকুমার যাদব সেও কিন্তু হার্দিককে ক্যাপ্টেন করার পর একটুখানি দুঃখী ছিল, কারণ সূর্যকুমার যাদবের সঙ্গে নাকি এই টাইপের কমিউনিকেশন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টের যে রোহিত পরবর্তী সময়ে টিমকে লিড করার দায়িত্বটা হয়তো সূর্যকুমারের হাতে থাকবে। ইভেন সূর্যকুমার যাদব ইন্ডিয়াকেও লিড করছিল এবং সেখানে হঠাৎ করে হার্দিকের আগমন, এবং সেই জায়গাতে যদি দেখো যে সূর্যকুমার যাদব কিন্তু আন্ডার দ্য টেবিল কি টাকা পেয়েছে সেটা অন্য কথা, বাট অনেক কম টাকায় থার্ড রিটেনশন হয়ে রিটেন হয়ে গেছিল মুম্বাই ইন্ডিয়ান্স টিমে, যেখানে কিন্তু হার্দিক পান্ডিয়া নিজে রিটেন হতে চায়নি, সে গুজরাটে চলে গিয়েছিল, এবং সেখানে কিন্তু সূর্যকুমার যাদব টিমের উপর লয়ালিটি দেখিয়েছিল যেটা হার্দিক পান্ডিয়া দেখায়নি। হার্দিককে মুম্বাই তুলেছিল, বাট দেন সে কিন্তু মুম্বাই ছেড়ে গুজরাটে যায়। তবে তারপর সেখান থেকে আবার মুম্বাই ইন্ডিয়ান্স সূর্যকুমারের মতো প্লেয়ারের দিকে না তাকিয়ে আবার সেই হার্দিককেই যখন ক্যাপ্টেন করে এনেছে, সেটা যে কোনো কাউকে একটা মানসিক ধাক্কা দিতে পারে, বুমরাকেও দিয়েছে, সূর্যকুমারকেও দিয়েছে, এবং সেখানে বর্তমানে দাঁড়িয়ে মনে হয় না সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্সের থার্ড রিটেনশন বা ফোর্থ রিটেনশন হতে চাইবে, যেখানে ডেফিনেটলি তারা হয়তো জসপ্রীত বুমরা তাকে রাখতে চাইবে, বুমরা থেকেও যাবে হয়তো মুম্বাইতে, কারণ বুমরা প্রথম থেকেই মুম্বাইতে খেলছে। সেখানে বুমরা হার্দিক তারা ফার্স্ট এবং সেকেন্ড রিটেনশন হয়ে যাবে, এবং সূর্যকুমার ক্যাপ্টেন্সিও পাবে না, সে সেখানে থার্ড রিটেনশন কেন হতে যাবে, সেই হিসেবে কিন্তু সূর্যকুমার যাদবের মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ার একটা পসিবিলিটি আছে। বাট যদি এবার আম্বানি খেলে দেয় সেখানে, সেটা অন্য কথা, সেখানে সূর্য থেকেও যেতে পারে। তো এটা 50-50 আছে এই ব্যাপারটা এখনও সূর্যের ব্যাপারটা, বাট হ্যাঁ পসিবিলিটি কিন্তু অবশ্যই আছে একটা। দেন আর একটা যে প্লেয়ারকে নিয়ে কথা হচ্ছিল সেটা হচ্ছে মিচেল স্টার্ক। মিচেল স্টার্ককে 24 কোটি 75 লক্ষ টাকা দিয়ে কেকেআর কিনেছে, তার সঙ্গে কি কলকাতা কন্টিনিউ করবে এটা অনেকের প্রশ্ন ছিল। দেখো আমার প্রথমত মনে হয় মিচেল স্টার্ককে তো পরের মরসুম যদি রিটার্ন করা যায় তার দাম কিন্তু ওটা থাকবে না, এই বছর অকশন থেকে এই দামে এসেছে, নেক্সট ইয়ার মেগা অকশনেও রিটার্ন করলে তাকে যত নম্বর রিটেনশন করবে সেই ওয়াইজ তার একটা দাম হবে। বাট আমার মনে হয় না স্টার্ক নিজেই আবার পরের মরসুম খেলতে আসবে, এতদিন বাদে এমনি এসেছে T20 ওয়ার্ল্ড কাপ আছে বলে, হয়তো দেখবে পরের মরসুম স্টার্ক আবার নাম তুলে নিল, হয়তো খেলতেই এলো না, সেক্ষেত্রে রিটেনশনের ব্যাপারটা সেখানে থাকে না। আর এমনিতে যদি রিটেন করে সেখানে কিন্তু স্টার্কের দামটা 25 কোটি থাকবে না, অনেক কম হবে, বাট মনে হয় না স্টার্ক সেখানে গিয়ে রিটেন হবে, তার থেকে স্টার্ক বরং নাম তুলে নেবে, অথবা সে মেগা অকশানে এলে সেখানেও বেশি টাকা পেয়ে যেতে পারে। স্টার্ককেও রিটেন করবে না, অকশান থেকে বাইব্যাক করলে যদি অকশানে সে নাম দেয় সেটা অন্য কথা, যেটা মনে হচ্ছে। এবার সেই জায়গাতে দেখা যাক কতজন রিটেনশনের অপশান দেয় সেখানে। তো সেখানে তোমাদের মতামত জানিও যে তোমাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স তারা কি KL রাহুল, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা এই টাইপের প্লেয়াররা অকশানে এলে কার দিকে যেতে পারে? দেখো তিনজনের সঙ্গে কিন্তু গৌতম গম্ভীরের সম্পর্ক ভালো, তবে অকশানের ব্যাপারটা হচ্ছে সব কিছুই অকশান ডাইনামিক্সের উপর ডিপেন্ড করে, অকশানে এলে যে বেশি দাম দেবে সেই নেবে, এবং সেখানে দেখা যাক অনেক টিমেরই ক্যাপ্টেন লাগবে, তারা এই টাইপের প্লেয়ারদের দিকে যেতে পারে। তো তোমাদের মতামত জানিও কমেন্টে যে তোমাদের কি মনে হয় এই প্লেয়ারগুলোকে নিয়ে। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।